নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আজকে একটি ঘটনাবহুল দিন, অবশ্যই সপ্তাহের শেষ কাজের দিন বলা যেতে পারে। আর সেই দিনকেই নানান রকম ঘটনা ঘটে গেল। দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ছিল আইএনডিআই এর, এবং সেই বিক্ষোভ কর্মসূচি গোটা দেশ জুড়ে চলবে এরকমটাই ঠিক হয়েছিল। গত 19 তারিখ যে বৈঠক হয় আইএনডিআই এর, সেই বৈঠকে জোটের শরিকরা ঠিক করেন, 26টি রাজনৈতিক দল সেদিন উপস্থিত ছিল। তারা ঠিক করেন যে দেশ জুড়ে আজকে বিক্ষোভ কর্মসূচি করা হবে, পালন করা হবে। কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচি শুধুমাত্র যন্তর মন্তরেই সীমাবদ্ধ রইল, অন্যত্র তেমনভাবে দেখা যায়নি, অন্যান্য রাজ্যগুলিতে সেরকমভাবে দেখা যায়নি। সুতরাং অনেকেই প্রশ্ন তুলতে আরম্ভ করেছেন, তাহলে কি শরিকরা নিজের নিজের মতে চলবেন, নিজের নিজের মতো চলবেন? জোটের যে মানে ভেতরকার যে ভগ্নদশাটা, সেটা কি এইভাবেই বারবার বেরিয়ে আসছে? এই প্রশ্নগুলো অনেকেই আবার তুলতে শুরু করে দিয়েছেন। আর অন্যদিকে বিক্ষোভ, ধর্না ইত্যাদি হলো কালীঘাটে। আপার প্রাইমারি টেটের চাকরি প্রার্থীরা তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির অনতি দূরে, মাত্র কয়েকশো মিটার দূরে তারা বিক্ষোভ কর্মসূচি করতে হাজির হয়ে গেলেন। বসে শুয়ে রাস্তা পরিষ্কার করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পুলিশের কাছে কেন আগাম খবর ছিল না, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। ইতিমধ্যে যেরকমটা জানা যাচ্ছে যে চাকরি প্রার্থীদের সঙ্গে আজকে যে বৈঠকটি হওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রীর, সেই বৈঠক থেকেও কিন্তু সমাধান সূত্র যে পুরোপুরি বেরিয়ে এসছে তেমনটা বলা যায় না। আর অন্যদিকে আজকেই ছিল লোকসভা এবং রাজ্যসভার সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন। সুতরাং সেই শীতকালীন অধিবেশন এবার তো যথেষ্ট বর্ণময় হয়েই রইল। 146 জন বিরোধী পক্ষের সাংসদ, তাদেরকে বরখাস্ত করা হলো, অর্থাৎ সাসপেন্ড করা হলো। এবং সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল, গত 3 দিনে আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল, সেগুলি পাস হয়ে গেল ধ্বনি ভোটে। আর ধ্বনি ভোটে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু বিরোধীদের ভোট অনেকটাই কম, সুতরাং পাস হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধার মুখে পড়তে হয়নি কেন্দ্র সরকারকে। তো এই যেখানে ছবি, সেই ছবির মধ্যে একটি বিলের কথা অবশ্যই বলতে হবে, যে বিলটি হচ্ছে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস বিল 2023। যে বিলটি হচ্ছে নতুন সংবাদ মাধ্যম বিল। আর এই সংবাদ মাধ্যম বিলটি প্রণয়ন হয়ে গেলে পুরনো যে 1867 সালের বিলটি, সেটি অকেজো হয়ে যাবে। এই বিলটি লোকসভায় পাস হয়ে গিয়েছে ধ্বনি ভোটে ইতিমধ্যেই, কিন্তু এই বিলটির জন্য, মানে বিলটির বিরুদ্ধে অনেক কথা অনেকের বলবার আছে। সত্যি সত্যি কি বিরুদ্ধে, নাকি পক্ষে, বিপক্ষে নাকি পক্ষে, সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। অবশ্যই আমাদের অতিথিদের সঙ্গে একটি সংক্ষিপ্ত আলোচনা, কারণ দ্বিতীয়ার্ধে রয়েছে অন্য একটি বিষয়। আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবর্ষী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আরও এক রাজনৈতিক বিশ্লেষক, পরিচিত মুখ, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন রাজনৈতিক বিশ্লেষক, পরিচিত মুখ, জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। 3 রাজনৈতিক বিশ্লেষক আজকে আমাদের আলোচনায় রয়েছেন। আমি আলোচনায় প্রবেশ করবার আগে একটু চটপট দেখে নেবো, একটা ছোট্ট প্রতিবেদন রয়েছে, দেখে নেব। 1867 সালের প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্টের বদলে মোদী সরকার 2023-এ আনলো প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস বিল। প্রসঙ্গত, পাশ করানোর আগেই সেটির বিভিন্ন ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর অনুরোধ করেছিল দ্য এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া। কিন্তু এবার বিনা প্রশ্নে, আলোচনা ছাড়াই কার্যত বিরোধী শূন্য লোকসভায় বিলটি পাশ করিয়ে নিল কেন্দ্র। এডিটর্স গিল্ডের বক্তব্য ছিল, এই বিলটি আইনে পরিণত হলে রাষ্ট্র সংবাদ মাধ্যমের কাজে আরও বেশি নাক গলিয়ে দেখতে চাইবে কিভাবে তারা কাজ করছে, যখন তখন অফিসেও ঢুকে পড়তে পারবে। প্রেস রেজিস্ট্রারের বদলে পুলিশের সক্রিয়তা বাড়বে। শুক্রবার কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে তারা কোনো সংবাদপত্র চালাতে পারবে না। এডিটর্স গিল্ডের আশঙ্কা, সরকার রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ করছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে ভারত 161তম। হাথরাস গণধর্ষণ কাণ্ডে সাংবাদিক সিদ্দিক কাপ্পানের বিরুদ্ধে ইউএপিএ থেকে শুরু করে নিউজ ক্লিক পোর্টালের ধরপাকড়, সবই মোদী সরকারের জামানায়। এইসব উদাহরণ তুলে ধরে আওয়াজ তুলছেন বিরোধীরা। হাই নিউজ নেটওয়ার্ক। অগস্ট মাসে সংবাদ মাধ্যম এবং পত্রপত্রিকার নথিভুক্তিকরণ বিল যদি বাংলা করা যায় আর কি, তাহলে এরকমটাই দাঁড়াবে। সেটি কিন্তু পাস হয়ে গিয়েছে রাজ্যসভায়। আর তারপর থেকেই শুরু হয়েছিল বিতর্ক, কিন্তু সেই বিতর্ক সব কিছু দূরে যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে বিরোধী শূন্য লোকসভায় বিলটি পাস করিয়ে নিয়েছে
কেন্দ্রীয় সরকার। এবার শুধু রাষ্ট্রপতির সই হওয়ার অপেক্ষা। কিন্তু এই বিলটি সম্পর্কে যে অভিযোগগুলি রয়েছে, সেই অভিযোগগুলি তো একদিকে, আরেকদিকে অনুরাগ ঠাকুর রাজ্যসভায় তৃণমূল সাংসদ দোলা সেন যে সরকারের নীতি নিয়ে প্রশ্ন জমা করেছিলেন, দোলা সেন অনুপস্থিত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও অনুরাগ ঠাকুর সেখানেই জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি সাংবাদিকদের নিরাপত্তার অভাব। তিনি বেশ কিছু উদাহরণ তুলে ধরেছেন। 2013 সালে 3 চিত্র সাংবাদিক প্রহৃত হন উত্তর 24 পরগনার ব্যারাকপুরে, 2015 সালের পুরভোটে সল্টলেকে 20 জন, 2022 সালের ফেব্রুয়ারিতে দমদম ও মেদিনীপুরে 4 জন এবং 2023 সালের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে কলকাতা ও জেলায় 10 জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান তুলে ধরে অনুরাগ ঠাকুর বলেন যে রাজ্যের দায়িত্ব হলো সাংবাদিকদের সুরক্ষা দেওয়া। তো সেই জায়গা থেকে এই সংবাদ মাধ্যম ও পত্রপত্রিকা নথিভুক্তিকরণ বিল 2023 কতটা সাংবাদিকদের সুরক্ষা দেবে, নাকি রাষ্ট্রের নজরদারি, রাষ্ট্রের কলার ধরার অধিকার আরো বেশি করে কায়েম করা হলো এই বিলের মাধ্যমে, সেটাই একটুখানি বুঝবার চেষ্টা করব। আমি খুব সংক্ষিপ্ত আলোচনা সেহেতু 1 মিনিটের জন্য নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। আনইন্টারাপ্টেড 1 মিনিট। দেখুন, রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে যাদের সমস্যা আছে তারা এই ধরনের বিল নিয়ে আপত্তি জানাতে পারেন, কিন্তু যারা প্রকৃতভাবে রাষ্ট্রের সাথে সহযোগিতা করে এগোতে চান এবং যাদের কোনো দুর্নীতি নেই, যারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত নন, তারা কিন্তু এই ধরনের বিল নিয়ে সেভাবে আপত্তি করবেন না। ধরুন, যদি শান্তম নজরদারি চললো, যার কোনো দুর্নীতি নেই, যে সন্ত্রাসবাদের সাথে যুক্ত নয়, তার ক্ষেত্রে এটা সমস্যার কেন সৃষ্টি করবে? সমস্যার সৃষ্টি করার তো কোনো কারণ নেই। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এই বিলে তারাই ব্যতিব্যস্ত হবে যাদের দুর্নীতি আছে, কারণ আমরা জানি মিডিয়াতেও কালো টাকা আসে, বহু ব্যবসায়ীরা মিডিয়াকে কালো টাকা সাদা করার জন্য ব্যবহার করে। আমরা বুঝি যে বহু মিডিয়া আজকে সারা বিশ্বেই এটা হয়, সন্ত্রাসবাদে পরোক্ষে সমর্থন করে বিভিন্নভাবে, বিভিন্ন সংস্থার থেকে সন্ত্রাসবাদীদের সমর্থন করার প্রবণতা দেখা যায়। সেগুলোকে নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের স্বার্থে মনে রাষ্ট্রের কর্তব্য। আর কেউ যদি রাষ্ট্র বিরোধী না হয় তাহলে তো আপত্তি কি আছে? কেউ যদি রাষ্ট্রবিরোধী না হন তাতে আপত্তির কি আছে? অনুরাগ ঠাকুর নিজেও বলেছেন যে যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে তারা কোনো সংবাদপত্র চালাতে পারবে না। শুধুমাত্র সংবাদপত্র নয়, সংবাদ মাধ্যম এক্ষেত্রে সবটাই একসঙ্গে চলে আসছে। আমি জয়দেব ঘরের কাছে যাব। 1 মিনিট আনইন্টারাপ্টেড। এই ড্রাকোনিয়ান আইনটা জারি হওয়ার সাথে সাথেই দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি হয়ে গেল, অর্থাৎ সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হলো। লোকসভা ভোটের আগে মোদির দুর্নীতি নিয়ে যদি কোনো সংবাদ মাধ্যম পত্রপত্রিকায় একটা লাইনও কেউ লেখে, তার ওই লাইসেন্স কেড়ে নেওয়া থেকে শুরু করে তাকে ইউপিএ ধারায় জেলে পর্যন্ত গারদে দিয়ে দিতে পারবে। এবং মোদির পুলিশ প্রশাসন কিন্তু এবারে আপনার অফিসেও চলে যাবে। আপনি যদি রাজা তুমি উলঙ্গ কেন এই প্রশ্নটা করেছেন, তাহলে কিন্তু আপনার অফিসেও এবার পুলিশ চলে যাবে। এই আইনটা কাদের জন্য করা হয়েছিল? এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া, যারা এই সংস্থার প্রেসের রক্ষক, তারা বলছে ইট ইজ এ ডিপ্রেসিং, এটা ড্রাকোনিয়ান এবং এটা স্বাধীনতায় হস্তক্ষেপ, সরাসরি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া বলছে রেজিস্ট্রার অফ প্রেসকে বাইপাস করে পুলিশ এবং আদার স্পেসিফাইড সংস্থাকে এর জন্য ভেতরে তদন্ত করতে ঢুকতে পারমিশন দিচ্ছে। আগামী দিনে আপনাদের অফিসে ইডি, সিবিআই, পুলিশ, হাফজি, গাবজি, আইটি সবকিছু দিয়ে আপনাদের জ্বালাতন ব্যতিব্যস্ত করবে। যদি মোদিকে প্রশ্ন করেছেন তার দুর্নীতি নিয়ে, যদি মোদিকে বলেছেন রাজা তুমি উলঙ্গ কেন, অর্থাৎ মোদি বিরোধী আর কোনো কথা মোদি সরকার সহ্য করবে না। তাই জন্য এবারে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য বাইপাস করে এই আইনটাকে পাস করালো বিরোধী শূন্য সংসদে, এবং এই জন্যই বিরোধী শূন্য সংসদ করার চক্রান্ত করেছিল, যাতে এইভাবে অঘোষিত জরুরি অবস্থা জারি করতে পারে, এবং সেটাই মোদি করে লোকসভা ভোট জেতার পথ প্রশস্ত করলো। কোন সংবাদ মাধ্যমের কোন স্বাধীনতা আর রইল না। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রইল না বলছেন জয়দেব ঘর। ডক্টর দেবশ্রী ভট্টাচার্য কি বলছেন শুনবো। 1 মিনিট আপনার। শুভ সন্ধ্যা সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা। দেখুন, প্রশ্ন হচ্ছে পার্লামেন্টটা কেন? পার্লামেন্টটা যদিও বর্তমান যে কেন্দ্রীয় সরকার তাদের যথেষ্ট মেজরিটি আছে, এতে কোনো ভুল নেই, কিন্তু কোন বিলে প্রোজ অ্যান্ড কনস গুলো ডিসকাশন হবে বিফোর দ্য হাউস, যাতে বিরোধী
যারা রয়েছেন সাংসদ, তারাও এই বিল সম্বন্ধে বিভিন্ন দিকগুলোকে আলোকপাত করতে পারে। প্রথমত, বর্তমান কেন্দ্রীয় সরকার সেই রকম কোনো সুযোগ দিল না। দ্বিতীয়ত, এবার আপনি প্রশ্ন করতে পারেন কেন এ করেছে, সেটা তো আরেকটা প্রসঙ্গ, আমি সেখানে যাচ্ছি না কারণ সময়টা খুব কম বলে। দ্বিতীয়ত হচ্ছে এই ড্রেকোনিয়ান ল গুলো সম্বন্ধে সুপ্রিম কোর্ট, আপনি রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে সুপ্রিম কোর্টের ভার্সনটা কি? সুপ্রিম কোর্ট বলেছে এই আইন প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ এই যে একটা কথা বলা হয় না, এই যে মোড়কটা এটা একটা ফ্যাসিস্ট, এটা সারা পৃথিবীতেই কিন্তু এটা মানে এস্টাবলিশড, এটা ফ্যাসিস্ট একটা চাল, দাবার চাল, যে মানে ওই সরকারের বিরোধিতা করা মানে সঙ্গে সঙ্গে রাষ্ট্রের বিরোধিতার একটা মোড়ক দিয়ে দাও এবং রাষ্ট্রদ্রোহী করে দাও, কথা বন্ধ করে দাও। আপনি এই যেখান থেকে শুরু করলেন যে আমাদের ফ্রিডম অফ প্রেস আমাদের দেশে যেভাবে কমতে কমতে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, তারপরে এই ড্রাকোনিয়ান ল, এবং আমাদের মন্ত্রী যে বলেছেন যে ইউপিতে এই ওয়েস্ট বেঙ্গলে এতগুলো মার্ডার হয়েছে, আমি বলছি না ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো গণতন্ত্র একেবারে পুঙ্খানুপুঙ্খ নয়, ইটস নট অ্যাট অল, কিন্তু ইউপির মার্ডার গুলি বললেন না কেন? এম কালবুর্গি 2015-তে যদি বলি, হেমন্ত যাদব, করণ মিশ্র, প্রচুর লিস্ট অফ জার্নালিস্টকে মারা হয়েছে। এবং আপনি গৌরী লঙ্কেশের মার্ডারের ঘটনা তো সারা ভারতবর্ষে আলোড়ন রয়েছে। ফলে যখন মন্ত্রী হিসেবে বলছে, সে তখন তার পলিটিক্যাল প্রপাগান্ডাটাকে একটু পেছনে রেখে সে একদম পরিচ্ছন্ন ভাবমূর্তি তোলা উচিত আমার মনে হয় যে কোনো মন্ত্রীরই। আর এই আইনগুলো পেশ করার আগে দেখুন, এটা তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে যে হোয়েদার ইট ইজ কনস্টিটিউশনাল অর নট। অনেক আইনই কিন্তু সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে, এটা কনস্টিটিউশনাল নয়। অর্থাৎ যেখানে মানুষের যে বাকস্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচকে কোনোভাবে হ্যাম্পার করবে, যে অভিযোগে কিন্তু আমরা ভীষণভাবে দুষ্ট। পাস্ট ফিউ ইয়ার্স, 10 বছর ধরে কিন্তু এই ফ্রিডম অফ স্পিচ ভীষণভাবে মার খেয়েছে, এবং তাতে শাসক দল বা তাদের যে উইংস বা চেলাচামুন্ডা আছে, তারা একটাই কথা দিয়ে বলে দেয় রাষ্ট্রদ্রোহিতা, এরা দুষ্ট, তাই মানে সরকারের বিরোধিতাকে এরা রাষ্ট্রদ্রোহ, এক্ষেত্রেও কিন্তু সেরকমটাই বলা হয়েছে। আচ্ছা, একটা একদম সময় লাগে। রাইট, আমি আসবো অবশ্যই আবার ক্রস ডিসকাশনে, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সরকারের বিরোধিতা। আমিও বেশ কয়েকবার এই মঞ্চ থেকে সেই প্রশ্নটা তুলেছি যে সরকারের বিরোধিতা, যে কোনো সরকার, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, সেই সরকারের ভুল কাজ বা ভুল নীতি নিয়ে সমালোচনা করলে সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে কেন? এই প্রশ্নটা যখন উঠছে, সেই সঙ্গে সঙ্গে এটাও উঠছে যে যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোট, যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে, তারা কোনো সংবাদপত্র চালাতে পারবে না, কিন্তু সন্ত্রাসবাদের যারা মাফিয়া, তারা সংবাদপত্র চালাতে পারবে না। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সেই বিষয়টার সঙ্গে কি এই বিষয়টাও ঢুকে পড়তে পারে যে কোনো কাগজ ঠিক কিভাবে চলছে বা যে কোনো সংবাদ মাধ্যম ঠিক কিভাবে চলছে, তাদেরকে কে ফাইন্যান্স করছে, সেই বিষয়টা রাষ্ট্র প্রতি মুহূর্তে মনিটর করবে? এই প্রশ্নটাও কিন্তু তুলতে শুরু করে দিয়েছেন অনেকে। হ্যাঁ, জয়দেব ঘর আঙুল তুলেছেন। রাইট, ক্রস ডিসকাশনে ঢুকলাম। এই আইনের 4-1 এবং 11-4 ধারায় পরিষ্কার করে বলা আছে যে ইন স্পাইট অফ দ্য প্রেস রেজিস্ট্রার specified other agencies of the government can intervene, can inspect, can argue, can question and can visit at your place. তার মানে প্রেস রেজিস্টার যারা এতদিন পর্যন্ত মনিটরিং করত, তাদেরকে পাত্তা না দিয়ে বাইপাস করে এখন থেকে মোদি তার এজেন্সিদের আপনাদের মানে সংবাদ মাধ্যমের অফিসে পাঠাতে পারে, সবকিছু খুঁটিয়ে দেখবে, ডিএম কে পাঠিয়ে দেবে, এসপি কে পাঠিয়ে দেবে, কি হচ্ছে, কি ছাপা হচ্ছে, কেন লিখেছো, কোথা থেকে এর সোর্স পেয়েছো, কে তোমাকে এই বয়ান দিচ্ছে। এই যে এতদিন আপনারা বলতেন সূত্রের মারফতে, এবার থেকে আপনাকে উত্তর দিতে হবে সূত্রটা কে, কোথা থেকে আপনি খবর পেলেন। প্রতিটা প্রশ্নের উত্তর জবাবদিহি আপনাকে করতে হবে। আপনারা আর বলতে পারবেন না যে সূত্র মারফত পেয়েছি বা বিশেষ সূত্রে খবর পেয়েছি। আপনারা এবার প্রতি মুহূর্তে মোদির ইন্টারোগেশনের সামনে পড়বেন। প্রশ্ন করলে মোদির এজেন্সি লেলিয়ে দেবে আপনাদের পেছনে। লোকসভা নির্বাচনের আগে জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেল, দেশে এক অঘোষিত জরুরি অবস্থা, এমার্জেন্সি জারি হয়ে গেল। সংবাদ মাধ্যমের কণ্ঠকে রোধ করার জন্য সমস্ত জাতাকলকে অ্যাক্টিভ করে দিয়েছে মোদি সরকার। লোকসভা নির্বাচনের আগে এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছেন অঘোষিত জরুরি অবস্থা। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, সেটা যে কেউ যা খুশি বলতে পারেন। আমরা তো ঘোষিত জরুরি অবস্থা দেখেছি, ইন্দিরা গান্ধী জারি করেছিলেন। অঘোষিত জরুরি অবস্থা বিভিন্ন সময় দাবি করা হয়েছে। যে যা খুশি বলতে পারেন। আমার কথাটা খুব স্পষ্ট। প্রথম কথা,
দেবশ্রীদার কথা অনুযায়ী বলি, যদি আইনটা ঠিক না হয়, আইনটা যদি সত্যি মানবাধিকার লঙ্ঘন করে, ভারতের সংবিধানের পরিপন্থী হয়, এটাকে চ্যালেঞ্জ করা যেতে পারে সুপ্রিম কোর্টে গিয়ে বা যে কোনো আদালতে গিয়ে। 2 নম্বর, এই আইনের যদি অপপ্রয়োগ করে সরকার, সব সময় যারা ভুক্তভোগী তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের শরণাপন্ন হতে পারে সরকারের বিরুদ্ধে, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ব্যবস্থা নেবে উপযুক্ত। ততদিনে এই- লোকসভা ভোট পার। খুব চতুর মোদি। একটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কোনো মামলা করে তার ফয়সালা হতে হতে কিন্তু 2024-এ ভোট নির্বাচনী বৈতরণী মোদি পার করে নেবে। আর এটা তো মোদির বিরুদ্ধে দুর্নীতি যাতে না কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারে তারই সুচতুর চাল। এবং তিনি জানেন যে আর 5-6 মাসের মধ্যে আমার ভোট, কোনো সংবাদ মাধ্যম ভয়ে আর কিছু বলবে না, আমি ভোট বৈতরণী পার হবো, তারপর সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি বললো দেখা যাবে। বেশ বোঝা গেল? বেশ বেশ জয়দেব ঘর কাউন্টার করেছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। ধরা যাক মোদির বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনছে, সেই দুর্নীতির অভিযোগের উপযুক্ত প্রমাণ তার কাছে থাকতে হবে। সে যদি বলে আমার সূত্র আমি বলবো না, যেভাবে সাংবাদিকতা ভারতে হয়ে এসছে, ধরুন রাজীব গান্ধীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংবাদপত্রে এসেছিল, কেউ কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি, অথচ রাজীব গান্ধীকে ক্ষমতা থেকে দুর্নীতির অভিযোগে চলে যেতে হয়েছে। সাংবাদিকদেরও একটা কোথাও দায়বদ্ধতা সম্ভবত থাকা দরকার, যে তারা যখন দুর্নীতির অভিযোগ আনছে তারা প্রমাণ। জয়দেব আসছি নীলাদ্রি বক্তব্যটা শেষ করুন। জয়দেব আসছি নীলাদ্রি বক্তব্যটা শেষ করুন। হ্যাঁ, অর্থাৎ কেউ যদি দুর্নীতির অভিযোগ আনে, সেই দুর্নীতির উপযুক্ত প্রমাণ সাংবাদিকদের কাছে থাকতে হবে। কারণ সাংবাদিকদের হাওয়ায় কথা শুনে দুর্নীতির অভিযোগ, যেটা রাজীব গান্ধীর বিরুদ্ধে হয়েছিল, পরবর্তীকালে অনেকের বিরুদ্ধেই হয়েছিল, সেটা করা যাবে না। 2 নম্বর, সোর্স কেন থাকবে? সে কি কোনো সন্ত্রাসবাদী কাজে যুক্ত আছে? সে কি বেআইনি ভাবে ক্ষমতা মানে কোনো খবর নিচ্ছে? এটা প্রবণতা, এতদিন কনভেনশন হয়েছে, সেই কনভেনশন থেকে বেরিয়ে আসার সম্ভবত প্রয়োজন আছে মানুষের জন্য। কারণ মানুষ সোর্স জানতে চায়, শুধু সরকার জানতে চায় না, মানুষও জানতে চায় কার থেকে সাংবাদিক। একদম মানুষ তো জানতে চাইবে, মানুষই শেষ কথা বলে। আর মানুষ মানে সাধারণ মানুষ না দেখলে টেলিভিশন কিংবা অন্যান্য যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোর আর কোনো মূল্য থাকবে না। কিন্তু তারা বিশ্বাসযোগ্য খবর পেশ করছে কিনা, সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো একটি বিষয়, আমি ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের কাছে যাব, সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো একটি বিশেষ বিষয়ে আমি একদম পরিষ্কার ঘোষণা করেই বলছি, সকলের সামনেই বলছি, সেটা হচ্ছে দাউদ ইব্রাহিম প্রায় মারা গিয়েছেন এরকমটা একটি সংবাদ মাধ্যম সকাল থেকে প্রচার করতে শুরু করলো এবং তারপর বিকেলের পর থেকে মিলিয়ে গেল, কারণ ততক্ষণে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো সক্রিয় হয়ে উঠেছে এবং তারা বলতে শুরু করেছে, পাকিস্তানের সংবাদ মাধ্যম এবং দাউদ ইব্রাহিমের পরিবার সূত্রে জানানো হয়েছে যে না, তিনি এখনো মারা যাননি। এই যে মানে অনেক সময় এটা হয়, সংবাদ মাধ্যম অনেক সময় নিজেদের টিআরপি বাড়ানোর জন্য, নিজেদের রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার জন্য অনেক খবর দেয়, কিন্তু সেই খবরগুলো এবার থেকে দেওয়া কি বন্ধ হবে? সেই জায়গাটাতে কি কলার ধরবে? সেই জায়গাটাতে কি পায়ে বেড়ি পরানো হবে সত্যি সত্যি? দেবশ্রী ভট্টাচার্য, সংবাদ মাধ্যম তারা ধোয়া তুলসী পাতা না, ইয়েলো জার্নালিজম আছে। আমি একটুখানি আর একটা শব্দ, একটুখানি আর কয়েকটা শব্দ জুড়ে দিচ্ছি, নাকি সরকারের স্বার্থে তারা এবার প্রোপাগান্ডায় ব্যস্ত থাকবে? সেটা তো করছে অলরেডি আমাদের দেশে। দেখুন, ন্যাশনাল মিডিয়া, অনেক মিডিয়া আছে, তারা করছে। তারা, আমাকে বিশ্বাস করুন, ব্যক্তিগত লেভেলে শাসক দলের মানে কেন্দ্রীয় সরকারের শাসক দলের অনেক রিপ্রেজেন্টেটিভ বলেছে, এমন কোন চ্যানেলে আমরা যাচ্ছি যেখানে আমাদের কাউন্টার করার আগে আমাদের অ্যাঙ্কাররা ঝাঁপিয়ে পড়ছে তাদের প্রোটেক্ট করার জন্য। মানে এরকম, মানে এই অ্যাঙ্কাররা তো চাকরি করে, তারা তো চাকরিজীবী, তাদের তো দোষ দিয়ে লাভ নেই। ফলে ম্যানেজমেন্টের যে পলিসিটা হচ্ছে এইটাই, শাসকের এগেনস্টে একটা কথা বলা যাবে না। এইটা তো চলছে, এটা চলছে না, আমি অস্বীকার করছি না। কিন্তু কথা হচ্ছে রাষ্ট্র, সে কি হতে পারে? সে কি এতটা অমানবিক? সে কি গলা টিপে ধরতে পারে? সেটা তো লজিক্যালি বা রাষ্ট্রের যে কর্তব্য হিসেবে সেটা করার কথা নয়। যদি কোনো সংবাদপত্রের বিচ্যুতি হয়ে থাকে তাহলে সেটার এগেনস্টে অ্যাকশন অবশ্যই নেওয়া হবে। কিন্তু রাষ্ট্র এমন আইন করবে যেখানে রাষ্ট্রের ইন্টারফেরেন্সটা খুব সহজ হবে। রাষ্ট্র কি চাইছে? কি বেসিক্যালি চাইছে যে অর্থাৎ যে আমার চশমা দিয়ে পৃথিবী দেখবে তার কাছে ঠিক আছে, তার সম্বন্ধে আমার কোনো বক্তব্য থাকবে না। যে অন্য চশমায় পৃথিবী দেখার চেষ্টা করবে তার ব্যাপারে আমি ইমিডিয়েট ইন্টারফেয়ার করব, এই ড্রাকোনিয়ান আইনকে ইউজ করে। এই প্রবণতাটা, এই ইন্টারফেয়ার করা, রাইট, ইন্টারফেয়ার অ্যান্ড ইন্টারভেন, এই বিষয়টা কি মানে রাষ্ট্র বা রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা নিজেদের স্বার্থে ব্যবহার করবেন এবার,
নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু খুব সাংঘাতিক ঘটনা হবে। শান্তম একটা খুব সূক্ষ্ম উদাহরণ দিই। আমি জানি হাই নিউজে আপনারা খবর সেন্সেশনালাইজ করেন না, ভেরিফাই করে খবর চালান। বহু একদম, চ্যানেল আছে একদম। যারা দেখবেন খবর ভেরিফাই না করেই বিভিন্ন রকম খবর চালিয়ে যায়, তারা টিআরপি বেড়ে যায়, তারা বিজ্ঞাপন বাড়ে, বড় চ্যানেল হয়ে যায়। ছোট চ্যানেল বা যারা একটা মূল্যবোধ রেখে জার্নালিজম করে তারা কিন্তু পিছিয়ে পড়ে এই ইঁদুর দৌড়ে, মিথ্যে চালানোর ইঁদুর দৌড়ে। এখন কি হবে? এই আইনের ফলে সাংবাদিকরা বাধ্য হবে, যারা সেই ইয়েলো জার্নালিজম করে তারা বাধ্য হবে উপযুক্ত প্রমাণ ছাড়া, দাউদের খবর হোক কি মোদির দুর্নীতির খবর হোক কি মমতার দুর্নীতির খবর হোক, সেটা চালাতে তারা পারবে না। অসুবিধে তাদেরই হবে যারা ইয়েলো জার্নালিজমের সাথে যুক্ত। যারা ইয়েলো জার্নালিজম করে না তাদের অসুবিধা হয় না। আর আমার কোথাও মনে হচ্ছে দেবশ্রীদার রাষ্ট্রে খুব আপত্তি আছে, অর্থাৎ রাষ্ট্রটা না থাকলেই ভালো হয়। রাষ্ট্র কেন ইন্টারফেয়ার করবে? রাষ্ট্র তো খুব খারাপ জিনিস, এটা একটা রাষ্ট্রবিরোধী চিন্তা বলে আমার মনে হয়। আমি দেবশ্রীদের কাছে যাবো, কিন্তু তার আগে আমি জয়দেব ঘর আঙুল তুলেছেন, জয়দেব ঘরের কাছে যাচ্ছি। জয়দেব, আজকে পরিষ্কার হয়ে গেল যে সংবাদ মাধ্যম, প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের পেছনেই এরা কাটি করবে। ইউটিউবে বিজেপি সক্রিয়, ইউটিউবকে এর মধ্যে রাখিনি। ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টুইটার, যেগুলোর মধ্যে থেকে মোদি এবং বিজেপি ব্রিগেড ক্যাম্পেইন চালায়, প্রোপাগান্ডা চালায় এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে, সেখানে কিন্তু কোনো বেড়ি পড়ালো না। বেড়ি পড়ালো যাদের ওপর মানুষ বিশ্বাস করে, নির্ভর করে, সেই প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলোর উপর। এক মিনিট জয়দেব, সেটা হচ্ছে যে ওই গেমিং সাইটগুলোকে যখন নজরদারির কথা বলা হয়েছিল সেই সময় বাদল অধিবেশনে, আপনারও হয়তো খেয়াল থাকবে, লোকসভায় বাদল অধিবেশনে এই বিষয়টিও তোলা হয়েছিল এবং এই বিষয়টি এখন কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে। এই যে সমস্ত আপনি যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর কথা বললেন, সেগুলো কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ইতিমধ্যেই। না, লোকসভার আলোচনায় জালিল সাহেব জিজ্ঞেস করেছেন অনুরাগ ঠাকুরকে যে আপনারা যে ইউটিউবের প্ল্যাটফর্ম, ইউটিউবার একটা নিউজ চ্যানেল খুলে বসে আছে, ফেসবুকে একটা নিউজ পোর্টাল খুলে বসে আছে, সেগুলোর কন্ট্রোলের জন্য আপনারা কি ব্যবস্থা করেছেন জানার সংসদকে। অনুরাগ ঠাকুর কিন্তু স্পিকটি নট, কারণ তারা জানে যদি ইউটিউবকে এবং ফেসবুককে, টুইটারকে, এগুলোকে যদি তারা কন্ট্রোল করে, তাহলে তাদের যে প্রোপাগান্ডা বাস্টিং করা এবং বিরোধীদের দাবানোর জন্য যে মিথ্যা প্রোপাগান্ডাকে মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য টুল কিট হিসেবে ব্যবহার করে, সেটা তারা বন্ধ করে দিতে হবে। সেই জন্য তারা সেটাকে ছেড়ে দিয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের পায়ে বেড়িটা পরিয়ে দিল, যাতে তারা কখনো আঙুল তুলে না প্রশ্ন করতে পারে যে রাজা তুমি উলঙ্গ কেন। এই জন্যই এই বিলটার মধ্যে থেকে কিন্তু ওই ইউটিউব, ফেসবুক, টুইটার বা আদার সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে কিন্তু রাখা হয়নি, একটা প্যারাগ্রাফেও রাখা হয়নি। এই নিয়ে সংসদে আলোচনাও হয়েছে এবং অনুরাগ ঠাকুর কোনো উত্তর দেননি। সংবাদ মাধ্যম এবং পত্রপত্রিকার নথিভুক্তিকরণ বিল 2023, রাষ্ট্রে কেন এত আপত্তি, রাষ্ট্র কেন নাক গলাবে? নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। ডক্টর দেবশ্রী ভট্টাচার্য। নীলাদ্রি, আসছি দেবশ্রী। না, আমি নীলাদ্রি বাবুকে বলি, শুনুন, রাষ্ট্রতে আপত্তি নেই। রাষ্ট্রের এই মানুষের যে আমাদের সংবিধান প্রদত্ত যে আমাদের রাইট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটাই গলার টেপা নিয়ে প্রবল আপত্তি। এবং রাষ্ট্র এই স্ট্রাকচারের রাষ্ট্র কি করে, অলওয়েজ চায় যে আমার গঠনমূলক কেউ সমালোচনা করুন, এটা আমি চাইবো না, আমার সুরে সুর মেলাতে হবে। দেখুন, আপনি বলুন না যে এই যে মিডিয়াগুলো ন্যাক্কারজনক ভাবে নেকেডলি গলা যাচ্ছে সরকারের হয়ে, এবং সরকার তাদের বাহবা করছে, এবং তাদের মধ্যে একজন, আমি বলতে বাধ্য হচ্ছে, আমি একটা নামটা না করলেই ভালো হয় কোনো চ্যানেলে, নামটা করবো না অবশ্যই, একজন একটা ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও তাকে তখন সেটা জড়িয়ে দেওয়া হলো যে এটা সংবাদপত্র স্বাধীনতা, অথচ সেপারেট ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হয়েছিল। যাই হোক, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে রাষ্ট্রের ইন্টারফারেন্স, অর্থাৎ আমি কথা বলতে দেব না, আমার কেউ ক্রিটিসাইজ করবে, এইটা আমি একদম বরদাস্ত করব না, বা আমি ততটাই বরদাস্ত করব যেটা আমি সীমা টেনে দেবো, তার মানে লাইনটা, লক্ষণ রেখাটা আমি টানবো। রাইট, তার মানে প্রশ্ন হচ্ছে মানুষ, রাষ্ট্রের এই অধিকারটা কোথায় আছে? আমি কতটুকু কথা বলবো আমার সংবিধান বলেছে, নিশ্চয়ই সংবিধান কিন্তু ফ্রিডম অফ স্পিচকেও রেস্ট্রিক্ট করেছে। সেইটা রাষ্ট্র কি করছে, সে তার মতো করে একটা ডেফিনিশন করে আটকে দিচ্ছে। এখানে কথায় কথায় একটা কথা আনছে সব করে, যে রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা, সরকারের বিরোধিতা আর দেশদ্রোহিতা সমার্থক লাইনে এনে, হরাইজন্টাল লাইনে এনে মানুষের কথা বলার অধিকারকে
বারবার আটকাচ্ছে, ক্ষুণ্ণ করা হচ্ছে সেখানেই আপত্তি। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। সত্যি সত্যি কি ওয়ার্ল্ড প্রথম প্রেস কথা ফ্রিডম শান্ত, ইন্ডেক্সে, আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি, আপনার কাছে যাই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে ভারত 161তম জায়গায় রয়েছে, 161তম দেশ। সুতরাং এই যে নতুন আইন, মানে নতুন বিল, সেটি আইনে পরিণত হলে আরো নিচে নেমে যাব কি আমরা, নীলাদ্রি? বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি এখন ভারত, এবং এই দশকের শেষে তৃতীয় বৃহৎ হতে চলেছে ভারত। আমার মনে হয় মানুষের কাছে এই প্রেস ফ্রিডম ইন্ডেক্সের থেকে মানুষের স্বাচ্ছন্দ্য ও এই অর্থনৈতিক উন্নতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর কথা হচ্ছে যে রাষ্ট্র চালায় কে? সরকার। গণতন্ত্রে সরকারকে নির্বাচিত করে কে? মানুষ। অর্থাৎ সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেটা মানুষের ইচ্ছেরই প্রতিফলন। সেই পদক্ষেপ যদি মানুষের পছন্দ না হয়, মানুষই সরকারকে সরিয়ে দিতে পারে। এই মানুষের স্বাধীন ইচ্ছের প্রতিফলন যেটা রাষ্ট্রের নামে বলা হচ্ছে, সেটা নিয়ে যাদের আপত্তি আছে, অর্থাৎ গণতন্ত্রে যারা আপত্তি আছে, যারা একটা পার্টিকুলার ডগমা নিয়ে সরকার চালাতে চান, মানুষের ইচ্ছের প্রতিফলন হবে না সেখানে, মানুষ চাইলেও সেখানে রাম মন্দির হবে না, উদাহরণ হিসেবে বলছি, তারাই এর বিরোধিতা করবেন। আর যারা রাম মন্দির হচ্ছে ভারতের মানুষের ইচ্ছে বলে মানুন এবং কোর্টের রায়ও তার পেছনে আছে, তারা কিন্তু এর সপক্ষে যাবে। আমি 30 সেকেন্ডের জন্য যাবো ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের কাছে। 30 সেকেন্ড, 1 সেকেন্ড না, 30 সেকেন্ড। নীলাদ্রি বাবু পণ্ডিত মানুষ, আমি নীলাদ্রি বাবুকে তো কখনো শেখাতে যাবো না, কিন্তু নীলাদ্রি বাবু জানেন ইতিহাস, হিটলার, মুসোলিনি, এরা মানুষের রায়ে কিন্তু এরা নির্বাচিত হয়েছিল, এবং তাদের যে রূপটা সারা পৃথিবী জেনে গেছে। ফলে মানুষের রায়ে যারা নির্বাচিত হয় তারা মানুষের যে কথা বলে, এই কথা যে অনেক ক্ষেত্রে ভুল, বারবার ইতিহাসে কথা প্রমাণ করে গেছে। 30 সেকেন্ডের আগে 20 সেকেন্ডের মধ্যে বক্তব্য শেষ করেছেন জয়দেব ঘর। 30 সেকেন্ড, লাস্ট 30 সেকেন্ড রাউন্ডে যাচ্ছে। গণতন্ত্র ফ্রিডম অফ স্পিচের কথা বলে। যে সরকার ফ্রিডম অফ স্পিচ এবং জরুরি অবস্থাকে জারি করে, অঘোষিত ভাবেও হলে করেছে, এবং সব থেকে বড় কথা সংবাদ মাধ্যম যারা সরকারের ভুল ত্রুটিটা ধরিয়ে দিয়ে সাধারণ মানুষকে জাগ্রত করবে, সাধারণ মানুষকে জানাবে সরকারের ভুল ত্রুটিগুলো, তাদের দুর্নীতিগুলো, যেটার জন্য আজকে মোদী সরকার সমস্ত মিডিয়াগুলোর মুখ বন্ধ করার জন্য সকালবেলায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেয় কি প্রোপাগান্ডা চলবে। আমার দাবি নয়, কংগ্রেস মুখপাত্র প্রণব খেরার এটা দাবি, এবং সেই জায়গা থেকে আজকে যদি প্রেসগুলোকে স্বাধীনতা না দেওয়া হয়, স্বাধীনতা খর্ব করে নেওয়া হয়, দেশের সাধারণ মানুষ সরকারের ভুল ত্রুটি, সরকারের অপরাধ দুর্নীতিগুলো জানবে কোথা থেকে, সরকারের অন্যায় জানবে কোথা থেকে? যদি প্রেসই বোবা কালা কাঠপুতুল হয়ে যায়, প্রেসকে যদি বেড়িতে বেঁধে নেওয়া হয়, তাহলে আগামী দিনে আর দেশের মানুষকে জানাবে সত্যিটা কে, আর কে আছে বলবে যে রাজা তুমি উলঙ্গ, রাজা তোমার এটা ভুল, রাজা এটা তোমার দুর্নীতি, আর কেউ রইল না জানাবার জন্য। অতএব মোদী তুমি আমাদের ভগবান, মোদী তুমি আমাদের ঈশ্বর, মোদী তুমি আমাদের ভবিতব্য। এই দেশে এইভাবেই এগিয়ে চলবে গণতন্ত্র। বেশ বেশ, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় লাস্ট কাউন্টার করার সুযোগ, 30 সেকেন্ড। না, কাউন্টার করার কিছু নেই। আসলে যারা তথ্য ছাড়া কথা বলেন, প্রমাণ ছাড়া কথা বলেন, তারাই এতে ভয় পাবেন। ধরুন আপনি মোদির দুর্নীতি কিছু ফাঁস করতে চান, আপনার হাতে উপযুক্ত প্রমাণ আছে, মিডিয়াতে দিলেন, কোনো ভয়ের কিছু নেই, আপনার কাছে প্রমাণ আছে। কিন্তু প্রমাণ ছাড়া যদি বলেন, এক্ষেত্রে সরকার ধরবে। আর আপনি যদি বলেন সূত্র বলবো না, কোত্থেকে পেলাম প্রমাণটা, তাহলে সরকার ধরবে। সূত্র না বলার মধ্যে একটা দুর্নীতি আছে, সূত্র না বলার মধ্যে দুর্নীতি আছে, আর প্রমাণ ছাড়া অভিযোগ করার মধ্যে দুর্নীতি আছে, কারণ এর পেছনে অন্য শক্তি থাকে। বেশ, কিন্তু প্রমাণ থাকলেও আবার শেষ করতে হবে আলোচনা। জয়দেব 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 বেশ বেশ, কিন্তু না, সংবাদপত্র যদি বা সংবাদ মাধ্যম, এক্ষেত্রে প্রশ্ন থাকছে, জয়দেব, এক্ষেত্রে প্রশ্ন থাকছে যে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম যদি উপযুক্ত প্রমাণ সহ কোনো কিছু প্রমাণ করবার চেষ্টা করে, তাহলে তাকে শাস্তির মুখে পড়তে হবে না, এরকম কোনো গ্যারান্টি কি রাষ্ট্র দেবে? সেই গ্যারান্টি কিন্তু এক্ষেত্রে নেই। হ্যাঁ, রাইট, হলেও আদালত থাকবে, আদালতে যাওয়ার পথটা খোলা থাকবে সবসময়। আদালতের প্রশ্ন আসবে কেন? সরকার এমন ড্রাকোনিয়ান ল করার পরে বলবে যে আদালতে যাও, আদালত তো আছে। সরকারের এই দৃষ্টিভঙ্গিটা কেন থাকবে? সরকার কেন এই বিষয়টা নিয়ে আমার মনে হয় একটা লম্বা আলোচনা হওয়া দরকার।
বিজেপি নেতারা যা যা দাবি করে সেগুলো কি তারা প্রমাণ বেশ নিয়ে বেশ করে? বেশ 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 কিন্তু আজকের আলোচনা রাজীব এখানে শেষ গান্ধীর করতে হবে ডিক্লারেশন আমার। বিলটার কথা মনে করুন আলোচনা নীলাদ্রি বাবু, আলোচনা তখন আমাকে কিন্তু সবাই হ্যাঁ সোচ্চার দেবশ্রীদা, প্রতিবাদ করেছিল। আলোচনা আমাদের আমি যদি আলোচনা বলি আমাদের শেষ করতে হবে, বিজেপি আলোচনা শেষ করতে হবে, দুর্নীতির জন্য হারবে, শেষ করতে হবে, কালকে শেষ করতে হবে, শেষ করতে হবে আলোচনা। অবশ্যই এই আলোচনা এত সহজে মিটে যাওয়ার নয়, আরো অনেক প্রশ্ন থাকবে। অনেক ধন্যবাদ আলোচনায়, সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করবার জন্য ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, জয়দেব ঘর এবং নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। প্রশ্ন অনেকগুলো থেকে যাচ্ছে। প্রাচীন রোমে এরকমটা লেখা থাকতো, একটি লাতিন শব্দ লেখা থাকতো, ভক্স পপুলি ভক্স ডাই। এই কথাটা জুলিয়াস সিজার একসময় খুব পপুলার করেছিলেন, অর্থাৎ জনগণের কণ্ঠস্বর ভগবানের কণ্ঠস্বর। সুতরাং জনগণ যাদেরকে ভোট দেন, যাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন, তারা সবসময় যে ভগবানের মতন, ভগবান তুল্য, অর্থাৎ ঈশ্বরের কণ্ঠস্বর তাদের কণ্ঠস্বরে শুনতে পাওয়া যায়। তাদের কোনো কাজের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, করলেই সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে। এরকম যদি কোনো সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের দিকে তীর নিক্ষেপ হয়, এই প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস বিল 2023 এটি লাগু হওয়ার পর, তাহলে প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করবে। আর প্রশ্ন তোলার জন্য প্রেসই রয়েছে, আমরাই রয়েছি, রয়েছে সংবাদ মাধ্যম, রয়েছে সংবাদপত্র, রয়েছেন সাংবাদিকরা, যাদের নিরাপত্তা নিয়েও কিন্তু আলাদা করে বোধহয় আজকে একটি আলোচনা হওয়া দরকার ছিল। কিন্তু সংক্ষিপ্ত আলোচনায় গেলাম। বিরতির ওপারে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসছি আজকের হাইটকে। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। রাজনৈতিক উত্তাপ তো রয়েছেই, সেই রাজনৈতিক উত্তাপ রাজধানী থেকে কলকাতা সর্বত্রই সেই উত্তাপ রয়েছে। কিন্তু সেই উত্তাপ ছাড়াও আরও একটা বিষয় কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে, গোটা দেশকে যেমন ভাবাচ্ছে তেমনি রাজ্যকেও ভাবাচ্ছে, ভাবাচ্ছে কলকাতা শহরকেও। তার কারণ আমরা বেশ খানিকটা নিশ্চিন্ত হয়ে বসেছিলাম যে 2020 2021 পর হয়তো আমরা নিউ নর্মাল থেকে নর্মালের দিকে চলে এসেছি। এই মুহূর্তে আর করোনার কোনো রকম দুশ্চিন্তা আমাদের না করলেও চলবে। এই মুহূর্তে আমরা অনেকটাই কিওর্ড। কিন্তু সেই কিওর্ড যে আমরা পুরোপুরি নই, আবারও যে নতুন করে উপদ্রবকে আসতে পারে, সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চিন্তার ভাঁজ ফেলছে গোটা দেশে। গত 24 ঘন্টার মধ্যে যে আজ সকালে যে রিপোর্ট পাওয়া গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে, তাতে 394 জন করোনা আক্রান্ত এই মুহূর্তে গোটা দেশে। কালকেই সংখ্যাটা বদলে যাবে হয়তো, কারণ গতকাল 358 ছিল, আজকে 394, বেশ কিছুটা বেড়ে গিয়েছে ইতিমধ্যেই আরও একটি খবর যথেষ্ট উদ্বেগ ধরাচ্ছে মানুষের মনে। সেটা হচ্ছে যে 8 জন কলকাতা শহরে আক্রান্ত হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 3 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, আজকে আবার নতুন করে 5 জনের খবর পাওয়া গিয়েছে। মোটের উপর 8 জন এই মুহূর্তে কলকাতা শহরে করোনা আক্রান্ত। সুতরাং আমরা মাস্ক স্যানিটাইজার ভুলতে বসেছিলাম, আবারও কি সেই মাস্ক স্যানিটাইজারের যুগে আমাদের ফিরতে হবে? এই যে নতুন ভ্যারিয়েন্ট, যেটা ইতিমধ্যে আমেরিকা, চীন, সিঙ্গাপুরে পাওয়া গিয়েছে, সেই নতুন ভ্যারিয়েন্টের কোপ কি ভারতের ওপরেও পড়বে এবং ভারত কি তাতে বেশ কিছুটা আবারও সেই আগের মতোই নাজেহাল হবে? নাকি টিকা যেগুলো দেওয়া হয়েছে, সেই টিকাগুলো 2টি টিকা এবং তারপর একটি বুস্টার ডোজ, সেই সব কিছু নেওয়ার পর আমরা বেশ খানিকটা নিশ্চিন্ত এখন থাকতে পারি, নিরোগ থাকবো বলে? কিন্তু সত্যি সত্যি কি তাই? সেটাই আমরা একটুখানি বুঝবার চেষ্টা করব। আমাদের সঙ্গে 2 অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন 2 জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আলাপ করিয়ে দেবো। ডক্টর অনির্বাণ দলুই, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আরও এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডক্টর তনুশ্রী মণ্ডল, স্বাগত জানাই আপনাকে। আমি 2 ডাক্তারবাবুকে অবশ্যই স্বাগত জানালাম এবং আলোচনায় যাব, তাদের কাছ থেকে জেনে নেবার চেষ্টা করব। কিন্তু তার আগে একটি ছোট্ট প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি একবার দেখিয়ে নেব আমাদের দর্শকদের। সারা দেশে ফের বাড়ছে কোভিড সংক্রমণ, নতুন সাব ভ্যারিয়েন্টও শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে কলকাতা শহরেই একাধিক কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। স্বাভাবিকভাবে দানা বাড়তে শুরু করেছে আতঙ্ক। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে গত বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৃহস্পতিবার কলকাতায় 3 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। শুক্রবার আরও 5 জনের সন্ধান পাওয়া গেল। বিভিন্ন হাসপাতালে 8 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে 6 মাস বয়সী এক শিশু। 8 জনের মধ্যে ইতিমধ্যেই 1 জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 6 মাসের শিশুটিকে রাখা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।
এছাড়া মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে 2 জন রোগীর দেহে মিলেছে করোনা ভাইরাস। তাদের মধ্যে একজন মিডলটন রোড এবং অন্যজন ভবানীপুর এলাকার বাসিন্দা। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। এছাড়া ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে 4 জনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা 394 জন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য গাইডলাইন জারি করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া 3 মাস অন্তর কেন্দ্র রাজ্য সম্মিলিত মক ড্রিল আয়োজনের প্রস্তাবও দিয়েছেন। করোনা নিয়ে চিন্তায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরও। কলকাতায় যে 8 জনের শরীরে করোনার উপস্থিতি দেখা গেছে তাদের দেহে নিউ ভ্যারিয়েন্ট JN.1 আছে কিনা তা জিনোম সিকোয়েন্সিং টেস্ট করে দেখা হবে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা হিসেবে রাজ্যের প্রত্যেক জেলার হাসপাতালগুলিতে কিছু বেড কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে স্বাস্থ্য দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। কাটা এই মুহূর্তে 594 গত 24 ঘন্টায় যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে। কিন্তু এই JN.1 যেটি একটা নতুন ভ্যারিয়েন্ট, সাব ভ্যারিয়েন্ট, সেই সাব ভ্যারিয়েন্টটি কি তাতেই কি আক্রান্ত হয়েছেন সবাই? যদি না হন তাহলেও কিন্তু সেটা চিন্তার বিষয় যে করোনার অন্য কোনো ভ্যারিয়েন্ট আক্রমণ করছে। এখনো পর্যন্ত তার দাঁত নখ পুরোপুরি ছেঁটে ফেলা যায়নি। 2-3বার করোনার টিকা নেওয়ার পরেও সেটাই কিন্তু এই মুহূর্তে সবচাইতে বেশি চিন্তার। আমি ডক্টর অনির্বাণ দুলুইয়ের কাছে যাব প্রথমে। সেটা হচ্ছে যে করোনা জন্য আমাদের অনেক কিছু গিয়েছে, আমরা অনেক কিছু হারিয়েছি, আমাদের গোটা দেশ একসময় নাজেহাল হয়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা একটা ভালো জায়গায় উপস্থিত হয়েছিলাম, খানিকটা সতর্ক হওয়ার জন্য, খানিকটা ওষুধপত্র, খানিকটা টিকা, এই সমস্ত কিছুর দৌলতে। কিন্তু সেটা কি আবার ভেঙে ফেলতে পারে নতুন ভ্যারিয়েন্টগুলো? কারণ এর মধ্যে আরেকটা BA.286 বলে আরেকটা বোধহয় ভ্যারিয়েন্ট মাঝখানে পেয়েছিলাম আমরা, আবার একটা নতুন ভ্যারিয়েন্ট। এইভাবে কি বারবার ঢেউ আসতেই থাকবে ডক্টর দুলুই? দেখুন, প্রথমেই বলি যে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি এটার ব্যাপারে আমাদের হয়তো যখন প্রথমবার করোনা আমাদের হাওয়া দিয়েছিল তখন আমাদের কাছে যে অভিজ্ঞতার বা যে ধরনের সাজ সরঞ্জাম আমাদের হাতে ছিল সেগুলো হয়তো ততটা পরিমাণে তৈরি ছিল না বা মজুদ ছিল। কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে সবকিছুই আছে। আমরা জানি কোভিড কিরকম ভাবে আসতে পারে বা তার কি কি সিমটম হতে পারে, তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সবটাই আমরা জানি। সুতরাং সে জায়গা দিয়ে দাঁড়িয়ে প্রথমেই আমি সাধারণ মানুষকে বলবো যে এত ভয় বা আশঙ্কার কোনো কারণ নেই। বিজ্ঞানটা আমরা একটু সবার আগে বুঝে নিই যে এই ধরনের যে ভাইরাস গুলো, যেটা করোনা ভাইরাস হতে পারে বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হতে পারে, এরা কিন্তু খুব দ্রুত নিজেদেরকে চরিত্র বদল করতে পারে। মানে তাদের যে শরীরের যে জিনগত গঠন বা তাদের যে বিভিন্ন রকম অ্যান্টিজেনিক প্রপার্টি, তারা সেগুলোতে ক্রমাগত পরিবর্তন করতে থাকে। কেননা আমরা ছোটবেলায় পড়েছিলাম ডারউইনের থেকে যে যে তথ্য, সেটা হলো যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে আমাদের বেঁচে থাকার লড়াই। সেই বেঁচে থাকার লড়াই কিন্তু ভাইরাসদেরও লড়তে হচ্ছে। তাই জন্য তারা ক্রমাগত মিউটেট করে, নিজেকে চরিত্র পরিবর্তন করে এবং নতুন রূপে ফিরে আসে। আপনি একটু আগেই বললেন যে BA একটি ভ্যারিয়েন্ট এসছে, আবার নতুন এখন ZN1 এসছে। ব্যাপারটা কিন্তু এরকম নয়, কন্টিনিউয়াস মিউটেশন হচ্ছে এবং কন্টিনিউয়াস মিউটেশন হতে হতে কোনো একটা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বা ভ্যারিয়েন্ট অফ থ্রেট বা যাই বলি না কেন, সেটা কিন্তু তৈরি হচ্ছে। তার মানে তার মধ্যে এমন কিছু চরিত্রগত পরিবর্তন বা তার মধ্যে এমন কিছু মিউটেশন আসছে যার জন্য সেটা আইদার মানুষকে অনেক বেশি প্রাণঘাতী করে তুলতে পারে বা অনেক দ্রুত ছড়াতে পারে বা অনেক সহজেই মানুষের প্রতিরোধ ক্ষমতাকে ক্রস করতে পারে। তো এই যে 3-4টে ফিচার থাকে, তাহলেই আমরা তাকে কিন্তু ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বা ভ্যারিয়েন্ট অফ কনসার্নের পর্যায়ে ফেলি। তো সেরকম ভাবে এই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট কিন্তু বারে বারে ফিরে আসবে। কেননা এই ধরনের ভাইরাসগুলো নিজেদেরকে বারবার চেঞ্জ করছে, মিউটেট করছে। এবং আমরা যদি এর আগেও শেষ যখন WHO কোনো একটা উক্তিকে আমরা মনে করি বা আমাদের ICMR এর বিজ্ঞানীদের কথাও যদি ভাবি, জনস্বাস্থ্য বিজ্ঞানের নিয়ম অনুসারে এই রোগটা কিন্তু এখন আর প্যান্ডেমিক নেই, এখন এন্ডেমিক। মানে সারা বিভিন্ন ভৌগোলিক যে সীমানা সেটাকে উল্লঙ্ঘন করে
বিভিন্ন জায়গায় এই পকেটে কিন্তু এই রোগটা থেকে যাবে। কখনো তার বাড়বাড়ন্ত হবে, কখনো আবার সেটা কমে আসবে, যেভাবে ইনফ্লুয়েঞ্জা হয়, সর্দি কাশির মরশুমে সর্দি কাশি হয়, সেই রকম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এখন পরিস্থিতি বিচারটা করতে হবে যে নতুন একটি ভ্যারিয়েন্ট আবার আসছে, যে ভ্যারিয়েন্ট কিন্তু মানুষের প্রতিরোধ ক্ষমতাকে অতিক্রম করতে পারছে সহজে, এবং এই ভ্যারিয়েন্টটা দেখা যাচ্ছে যে কিছু প্রাণঘাতী জিনিস তৈরি করছে, অসুখ তৈরি করছে। কিন্তু তার মানে এরকম নয় যে এই অসুখে, এই ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হলেই তার মানে যায় যায় অবস্থা হবে, যেরকম ডেল্টার ক্ষেত্রে আমরা দেখেছি। তো সুতরাং এতটাও ঘাবড়ানোর কিছু নেই, এবং টোটাল নাম্বার এখনো পর্যন্ত সংখ্যার দিক থেকে সেটাও যথেষ্ট কম, তাই আশঙ্কার কোনো কারণ নেই। কিন্তু আমরা বারবার আমরা বলি যে আমরা সিঁদুরে ঘর পোড়া গরু, ঠিক। তাই সিঁদুরে মেঘ দেখলে আমাদের ডরাতেই হবে, ভয় পেতেই হবে। তো এই হচ্ছে সিঁদুরে মেঘ, যে চারদিকে ভাইরাসের বাড়বাড়ন্ত শুরু হয়ে গেছে, এবং প্রত্যেকবারই লক্ষ্য করে দেখবেন যে কেরালার মতো যে রাজ্য, সেখান থেকেই কিন্তু এই ধরনের ইনফেকশনস গুলো শুরু হয় এবং তারপরে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। সুতরাং ইট ইজ এন আর্লি ইন্ডিকেশন, আমাদের একদম শুরুতে সতর্কবাণী। এবার যদি আমরা সতর্ক হতে পারি, আমরা রোগটাকে মানে সেই পর্যায়ে, মানে খারাপ পর্যায়ে যাওয়ার আগে আমরা আটকে রাখতে পারবো। অবশ্যই অ্যারেস্ট করা যাবে আর কি। গতকাল আমরা দেখছিলাম 358 জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে 300 জনই কেরলে, এবং আজকে 594 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, 6 জন মারা গিয়েছেন, মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে পড়লাম যে তারা দীর্ঘদিন ধরেই গুরুতর অসুখে ভুগছিলেন দীর্ঘকাল ধরে। তো শুধুমাত্র করোনায় আক্রান্ত হয়ে যে তারা মারা গেছেন তেমনটা নয়, অর্থাৎ একটা কোমরবিডিটি ছিলই। আমরা তো এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলাম করোনাকালে। আমি নিজেও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছিলাম এবং সেই সময় বেশ খানিকটা জটিলতাও তৈরি হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে সেই সময় ওই ডেল্টার কথা, একটু আগে ডক্টর দলুই যেটার কথা বলছিলেন আর কি, ডেল্টা ভাইরাস। কিন্তু এই সময়টাতে এই সবে শীত পড়ছে এবং সেই শীতের জন্য বেশ কিছু মানুষের সর্দি কাশি, নাক দিয়ে জল পড়া, কিংবা মাথায় যন্ত্রণা, কিংবা হালকা জ্বর, এই উপসর্গগুলোর সাথে এই নতুন যে JN.1 যেটি বলা হচ্ছে, সেই বিষয়টির কিন্তু মানে বেশ কিছু সিমটমের মিল রয়েছে। করোনার সিমটমও, এই সিমটমসগুলো সেগুলো কিন্তু অনেকটা এই একই রকম। তো সেক্ষেত্রে বেশ কিছুটা গুলিয়ে ফেলবার সম্ভাবনা আছে কি? ডক্টর তনুশ্রী মণ্ডল, আপনার কাছে যাচ্ছি। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে সবই কিন্তু আজকাল বেশিরভাগই ভাইরাল ডিজিজ। আগে যেরকম ব্যাকটেরিয়াল ডিজিজ ছিল, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে সেটাকে তাড়াতাড়ি সারানো যেত, কিন্তু ভাইরাল ডিজিজ যেগুলো আছে সেইগুলো দেখবেন কমন ক্যারেক্টারিস্টিক আছে এবং এগুলোকে ডিস্টিংগুইশ করা খুব ডিফিকাল্ট। যেটা আপনি এতক্ষণ বলছিলেন সেটা আমি একটু বলি, সেই যেটা BA.2.8 86.1.1, মানে বেসিক্যালি BA.2.86 যেটা এসেছিল অগস্ট মাসের 23 সালে, সেটারই কিন্তু ভেরিয়েন্ট হচ্ছে JN.1। এবং এখানে বেসিক্যালি 30টা মিউটেশন অলরেডি হয়ে গেছে, এবং এই যে মিউটেশনটা এটা কিন্তু হওয়ারই কথা, এটা জেনে নিতেই হবে এবং এটা আমাদের ধরে নিতেই হবে যে সারা বছর ধরে এটা হবে। কারণ ইনফ্লুয়েঞ্জা যেরকম শুরু হয়েছিল টু স্টার্ট উইথ, সেটাও কিন্তু মারাত্মক রূপ নিয়ে আকারেই এটা এসেছিল, এবং আস্তে আস্তে তার প্রত্যেক বছরই এখনো মিউটেশন হয়ে যাচ্ছে। এবং আমরা ওই জন্য আমাদের সর্দি কাশি এটা একটা মানে একটা নিয়ম মতো একটা ব্যাপার হয়ে গেছে, তেমনি কোভিডটাও কিন্তু একটা নিয়মিক একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস এবার যেটা হয়েছে JN.1 এ, যে প্রোটিন, যে স্পাইকটা আছে এস প্রোটিন থাকে, সেটা মেইনলি মিউটেশন হয়। এখানে কিন্তু নন প্রোটিন যেটা আছে, নন এস প্রোটিন, সেখানেও কিন্তু মিউটেশন হয়েছে, 3টে মিউটেশন হয়েছে। এবং যেটা ভাববার বিষয় যে আমেরিকা, চায়না, সিঙ্গাপুর এগুলো তো অ্যাফেক্টেড, এবং ইন্ডিয়া তার সঙ্গে সঙ্গে অ্যাফেক্টেড। প্রথম কিন্তু এটা ইয়ে কেরালায় বেসিক্যালি দেখা গেছে, যেহেতু ওখানে ইন্টারন্যাশনাল ট্রাভেল হয়, এদিক ওদিক যায় লোকজন কিন্তু কাজের জন্য, কিন্তু প্রথম কিন্তু কেসটা যেটা পাওয়া গেছে সেটা কিন্তু তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে একজন বয়স্ক ভদ্রমহিলার মধ্যে। তো এবার যেটা হচ্ছে যে এই যে অ্যান্টিজেনিক শিফট ড্রিফট আমি অনেকবারই বলেছি, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং আমাদের কিন্তু ওই কোভিডের সময় যেইগুলো করা হয়েছিল, যেরকম হচ্ছে মাস্ক, আমি প্রত্যেকবারই সবাইকে এই ঠান্ডা পড়ার শুরুতেই যখন কিছু না কিছু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে ভুগছে,
তখনই কিন্তু আমি বললাম যে দেখুন মাস্ক পরাটা আমাদের মধ্যে না একটা একটা স্টিগমা বলা যেতে পারে। কেউ মাস্ক পরলেই দেখবেন একটু সবাই হচ্চকিত হয়ে যায়, কিন্তু আমি তা সত্ত্বেও বলি মাস্কটা পরুন, কারণ নিজেকে প্রোটেক্ট করতে হবে, তারপরে সবাই কথা। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এখন ওই যে যেটা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা সারি আমরা বলে থাকি, বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস যেটা হয় আইএলআই, সেইগুলো সবগুলোই কিন্তু মানে আমাদের একটা পোর্টাল আছে, ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন পোর্টাল, সেই পোর্টালে রেজিস্টার করতে বলা হচ্ছে। এবং যত মানে মনে করুন আমরা তো ওইভাবে বুঝতে পারবো না যে কোনটা কোভিড কোনটা কোভিড নয়, এত ভেরিয়েন্ট বেরিয়ে গেছে। তাই জন্য আরটিপিসিআর এবং সেটাকে সঙ্গে সঙ্গে করা, এবং প্রত্যেকটা দেখবেন হসপিটালে বা ইনস্টিটিউশনে সবারই একটা মক ড্রিল হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে তাদের প্রিপারেডনেস, মানে তারা আদৌ প্রিপেয়ার্ড কিনা, এই তাদের অ্যাডিকুয়েট ল্যাবরেটরি ফ্যাসিলিটিস আছে কিনা। এবং সেটা বলা হচ্ছে যে কোভিড-2 জিনোমিক্স কনসোর্টিয়াম ল্যাব, মানে যারা এই মিউটেশনগুলোকে ধরতে পারবে সেইগুলো কিন্তু রেডি থাকা। তো এবার যেটা হচ্ছে এটা আমাদের যখন চিরাচরিত ব্যাপার হয়ে আসছে 3-4 বছর ধরে, এটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে যে এখনো চলবে এবং ভবিষ্যতেও চলবে। এটা ইনফ্লুয়েঞ্জার জায়গায় চলে যাচ্ছে, যেখানে প্রত্যেক বছরই এটা মিউটেট করবে, কিন্তু হয়তো তার অ্যান্টিজেনিসিটি হয়তো আস্তে আস্তে কমে যাবে। একদমই। আমরা বর্ষাকালে যেরকম দেখি যে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হচ্ছেন বহু মানুষ, আমরা শীতের শুরুতে যেমন দেখি ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হচ্ছেন বহু মানুষ, এখন আবার তার সঙ্গে নতুন উপসর্গ জুটেছে বায়ু দূষণ, এবং সেই কারণে ফুসফুসের বেশ কিছু সমস্যা, গলার সমস্যা, সোর থ্রোট, গলায় ব্যথা থেকে শুরু করে কাশি, সেই সঙ্গে সঙ্গে হাঁচি বা সর্দির মতন সমস্যা। এই সমস্যাগুলো তাহলে এবার থেকে মোটামুটিভাবে এই করোনাও এই সমস্যাগুলোর মতোই ডক্টর মণ্ডল যেরকমটা বলছিলেন সেটা নিয়মিত লেগেই থাকবে। কিন্তু রাজ্যের যে আরেকটা জিনিস যেটা খুব মানে আমি বলবো এটা ভালো জিনিস, যে এটা কিন্তু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে এটা হচ্ছে যে ডিজিজ অফ কনসার্ন না, ডিজিজ অফ ইন্টারেস্ট। তার মানে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট, রাইট? হ্যাঁ, ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট, কারণ হচ্ছে যে এটা অতটা ক্ষতিকারক নয়। আগে যেরকম মানে আমরা ভ্যারিয়েন্ট অফ থ্রেট নয়। ইয়েস, আগে যেরকম আমরা করোনাটাকে ধরে নিয়েছিলাম যে পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, এটা কিন্তু এখনো ওটা লেবেলিং হয়নি। ফলে এর যে মারাত্মক যে প্রতিক্রিয়াগুলো, অ্যান্টিজেনিসিটি, সেটা কিন্তু দিন দিন আমরা কমতে দেখছি, কিন্তু মিউটেশন হয়ে যাবে, তীব্রতাটা কমছে কিন্তু হচ্ছে। রাইট, রাইট, রাইট। এবার আমি আরেকটা প্রশ্নে একটুখানি যাবো ডক্টর দুলুইয়ের কাছে, সেটা হচ্ছে রাজ্যের হাসপাতালগুলো বা শহরের হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলো কতটা তৈরি এবং অন্যান্য হাসপাতালও কতটা তৈরি? আপনি একটু আগে বলছিলেন যে আমাদের হাতে এখন অনেকগুলো অস্ত্র চলে এসেছে, ডাক্তারবাবুদের হাতে কতটা তৈরি? হ্যাঁ, প্রথমেই আমি তো একটু আগেই একই কথা বললাম যে আমরা রোগটাকে জানি, আমরা রোগটার উপসর্গ জানি, আমরা রোগটার বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার ভ্যাকসিন আমরা জানি, আমরা আর কি কি ওষুধপত্র আমাদের হাতে, যেটুকু সিমটোমেটিক ম্যানেজমেন্টই হোক বা বেসিক যে লাইফ সেভিং ড্রাগস গুলো হোক, সেগুলো আমরা জানি, রোগটার চরিত্র আমরা জানি, এবং সেই রোগটাকে কিভাবে আটকাতে হয় বা রোগটা কিভাবে ছড়িয়ে পড়া থেকে বাঁচাতে হয় আমরা সেটাও জানি। এবং রোগটা এটাও আমরা জানি যে রোগটা যদি হঠাৎ করে প্রচন্ড বেশি ভাবে ছড়িয়ে পড়ে তাহলে কি কি মেজারমেন্ট গভর্নমেন্টকে নিতে হয়, কি কি মেজার্স আমাদের হসপিটালের পক্ষ থেকে নেওয়া হয়, সেটাও আমরা জানি। সুতরাং এটা নতুন কোনো ভয়ঙ্কর কিছু হবে না, কেননা আশা করা যায় যে যে ধরনের মিউটেশন হয়েছে তাতে হয়তো মানুষের হ্যাঁ এই সময় ইনফেকশনের চান্স বাড়বে, অনেক বেশি পরিমাণ মানুষ হয়তো আক্রান্ত হবেন, বেশ কিছু মানুষ, কিন্তু যদি আমরা একটু নিজেরা সচেতন থাকি তাহলে এটা আগেরবারের প্যান্ডেমিকের মতো যাবে না। এবার আসি যে সরকারি এবং বেসরকারি হাসপাতালে প্রস্তুতির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা মক ড্রিলের কথা আমাদের মাননীয় মন্ত্রী উনি বলেই দিয়েছিলেন, এটা একটু আগেই ডক্টর মন্ডলও বললেন। তো সেই সূত্র ধরে বলি যে আমরা যেহেতু এটা জানি যে এর জন্য কিভাবে কি করা উচিত, আমাদের কিন্তু স্বাস্থ্য ভবন, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, রাজ্য সরকার, তারাও কিন্তু এই নিয়ে বিভিন্ন ইনস্টিটিউশনে যারা হেড তাদের সাথে বৈঠক করেছে, কিভাবে কি প্রিপেয়ারনেস নেওয়া যায়, কখনো কত বেড রেডি রাখতে হবে। এই মক ড্রিল করার মধ্যে দিয়ে আমাদের প্রিপেয়ারনেসটা যেমন থাকে, তেমনি
সরকারের হাতে কত অস্ত্রশস্ত্র আছে, মানে কি 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 সাজ সরঞ্জাম আছে, কতটা আছে, সেটাও একবার দেখে নেওয়া। পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায় বা মনে হয় যদি ইনফেকশন বা মানুষের সংখ্যা বাড়ছে বা বেডের রিকোয়ারমেন্ট বাড়ছে, তাহলে কিন্তু আমাদের যেহেতু আমাদের ট্রেন্ড ফিজিশিয়ান আছে আমাদের হাতে, আগের হসপিটাল গুলোকে কনভার্ট করানো হয়েছিল যে কোভিড হসপিটাল হিসেবে, তো সমস্ত কিছু আমাদের কিন্তু নীতি নির্দেশনা সবকিছুই আছে। রাইট। সুতরাং সেক্ষেত্রে আমাদের মনে হয় না যে নতুন করে আবার কোনো ক্রাইসিস তৈরি হবে। তবে আমাদের তৈরি থাকতে হবে, সতর্ক থাকতে হবে, অ্যাডমিনিস্ট্রেটরদের সতর্ক থাকতে হবে। একই সাথে আহ এই যে আইএলআই, মানে যে সমস্ত রোগীরা সাধারণ জ্বর সর্দি কাশি নিয়ে আসছেন, হসপিটালে ভর্তি হচ্ছেন, সেটা আইসিইউ হতে পারে বা নর্মাল যে ওপিডি ক্লিনিকে হতে পারে, তো সেখানে আমাদের পরীক্ষার ব্যবস্থাটা আরো বাড়াতে হবে। পরীক্ষা বাড়লেই আমরা একমাত্র বুঝতে পারবো যে এটা কোভিড কি কোভিড নয়। একদম। সুতরাং পরীক্ষা দিয়ে এবং কোভিড হলে তখন কোন স্ট্রেনে আক্রান্ত হয়েছে তখন সেগুলো বার করা যাবে। হুম, হুম, হুম। কিন্তু কোভিড যদি আমরা না আটকাতে পারি বা যদি আইসোলেট না করতে পারি এবং তারপর সেখান থেকে কোয়ারেন্টাইন যদি না করতে পারি বাড়ির লোকে ইত্যাদি যারা কন্ট্যাক্ট, প্রাইমারি কন্ট্যাক্ট, তাহলে কিন্তু রোগটাকে ছড়িয়ে পড়া থেকে আমরা আটকাতে পারবো। সুতরাং এই মুহূর্তে আমরা যে স্টেজে আছি, এটা কিন্তু এই মুহূর্তে পুরোটাই একটু সচেতনতা, একটু মানুষের যে বিচার বুদ্ধি সেগুলোকে প্রয়োগ করা এবং পুরোনো যে নিয়ম নীতি, যে ধরনের আমরা কোভিড বিধির কথা আমরা বলেছিলাম, সেই জিনিসগুলোতে একটু ফিরে যাওয়া, তাহলেই কিন্তু আমরা অনেকটা লড়াইটা আবার ফিরিয়ে আসতে পারবো, মানে এত ভয়ঙ্কর হয়ে আর জিনিসটা দেখা দেবে না। আরেকটা কথা আমি একটু বলি যে হুম, ভ্যাকসিন কিন্তু আমাদের নেওয়ার কথা আপনি একটু আগে বলছিলেন যে আমরা ভ্যাকসিন নিলাম তারপরেও হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু ভ্যাকসিনের বুস্টার ডোজ লাগবেই, রাইট, এটা আমরা রাইট, তখনও রাইট। বলেছিলাম। গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তারপরেও হয়তো সরকার পুরো ভ্যাকসিন হয়তো নিজেদের খরচায় আর দেবেন না বা বিনামূল্যে দেবে না। কিন্তু যদি পরিস্থিতি সেরকম তৈরি হয় তখন ভ্যাকসিন কিন্তু এই নতুন ভ্যারিয়েন্টের ওপর বেস করে ভ্যাকসিনেরও পরিবর্তন হবে, নতুন করে আবার বুস্টার ডোজ আমাদের দিতে হবে। একদম। সুতরাং সেই সমস্তগুলোই কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। আর আলাদা করে বলবো, যারা বাড়ির বয়স্ক, যাদের কোমরবিডিটি আছে, বিভিন্ন রকম রোগ, হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির অসুখ বা রিমাটোলজিক্যাল ডিজিজ, এগুলোতে যারা ভুগছেন, তারা কিন্তু আলাদা করে একটু সতর্ক থাকুন, যাতে এই ধরনের রোগের বিরুদ্ধে কিন্তু তাদের প্রতিরোধ ক্ষমতা যথেষ্টই কম। সুতরাং যে যতগুলো আমরা কেস ফ্যাটালিটি মানে আমরা মৃত্যু দেখেছি, তার মধ্যে কিন্তু বেসিক্যালি অন্যান্য বিভিন্ন কোমরবিডিটি জনিত কারণেই মৃত্যু, তার সাথে কোভিড তাকে একটা অনুঘটকের কাজ করেছে মাত্র। সুতরাং সেই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, আমার মনে হয় না এই মুহূর্তে হেলথ সিস্টেমের উপর বিশেষ কোনো বার্ডেন আছে বা হেলথ সিস্টেমের উপর বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ আছে। ডক্টর দলুই তো বলেই দিলেন যে এই মুহূর্তে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে অবশ্যই, কিন্তু সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি আরেকটা বিষয় একটুখানি লাস্টলি ডক্টর তনুশ্রী মণ্ডলের কাছে যেতে চাইব। সেটা হচ্ছে যে সামনে ক্রিসমাস রয়েছে, বর্ষবরণের উৎসব রয়েছে, বহু মানুষ এক জায়গায় ভিড় করবেন, পার্ক স্ট্রিটে আলোর বন্যা এবং সেই সঙ্গে সঙ্গে জনবন্যাও দেখতে হবে আমাদের, এবং সেই সঙ্গে সঙ্গে তারপরে আরও অনেকগুলো উৎসব রয়েছে। এই মুহূর্তে উৎসবেরই মরশুম বলা যেতে পারে। বইমেলা রয়েছে, অন্যান্য মেলা রয়েছে। এই সব মেলার পাশাপাশি সামনে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে ঘিরেও বহু মানুষ ভিড় করবেন বিভিন্ন জনসভায়। তো সেক্ষেত্রে এই জনসংখ্যা বেশি হওয়ার কারণে একটা মানে এক জায়গায় অনেক বেশি মানুষ এসে যাওয়ার কারণে কি সংক্রমণটা দ্রুত ছড়িয়ে পড়বার একটা আশঙ্কা থেকে যাচ্ছে? একদমই, পপুলেশন ডেন্সিটি যত ডেন্স হবে পপুলেশন ততটাই ছড়াবে। এবং তাই জন্যই যেটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আম, আমি কারোর আনন্দে বিঘ্ন ঘটাতে চাই না, কিন্তু যদি সুস্থ থাকতে চান নিজেকে এবং পরিবারের লোকজনকে, যদি ভাবেন যে সুস্থ রাখতে হবে, তাহলে একটু এখন সোশ্যাল আইসোলেশন করতেই হবে। কারণ হচ্ছে যে এইগুলো না, মানে ইন মাল্টিপলস বাড়ে। এবং যেটা হচ্ছে যে এটা মানে ইট স্প্রেডস লাইক ফায়ার, যেরকম আগুন ছড়িয়ে যায়, তেমনি এইগুলো ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না। আর যদি আপনার তাও মনে হয় যে বেরোতে হবে, তাহলে মাস্ক খুবই দরকারি, এবং তার সঙ্গে সঙ্গে স্যানিটাইজার তো বটেই। আর আরেকটা জিনিস যেটা করতে হবে রিগার্ডিং ভ্যাকসিন, ডক্টর দলুই বলছিলেন, আমরা যেটা করি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা আমরা প্রত্যেক বছরই বলি যে যারা বয়স্ক ব্যক্তি আছেন আমাদের বাড়িতে,
তাদেরকে ভ্যাকসিনেট করে দেওয়ার জন্য। কারণ হচ্ছে এখনো ইনফ্লুয়েঞ্জা খুব মানে তীব্রভাবে আমাদের এফেক্ট করে, স্পেশালি ওল্ডার পপুলেশন। তো তো এবার সেইগুলো যদি দেওয়া থাকে নিয়মিতভাবে, তাহলে কিন্তু একটু প্রোটেকশন। কিন্তু তাও আমি বলবো যে দেখুন, এইগুলো তো সবসময় মিউটেট করছে, এবং আম, এদের যে এদের যে প্রোগ্রেশন, হ্যাঁ, ন্যাচারাল প্রোগ্রেশন অফ ডিজিজ যেটাকে আমরা বলি, এটাতে হচ্ছে যে এদের যে ম্যানিফেস্টেশন গুলো না আস্তে আস্তে দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেরকম প্রথাগতভাবে জ্বর, কাশি, সর্দি এইগুলো দিয়ে শুরু হতো, সেটা দিয়ে কিন্তু এগুলো আজকাল শুরু হচ্ছে রাইট, না। রাইট। ম্যানিফেস্টেশন গুলো অন্যরকম হচ্ছে, এবং তার যে মরবিডিটি গুলো হয়, মনে করুন কার্ডিয়াক ডিজিজ বা মেন্টাল ডিজিজ, এইগুলোতে কিন্তু প্রতিফলিত হচ্ছে। তাই জন্য আমার মতে, আমার মনে হয় যে কিছুটা যদি আমরা বাড়িতে বসে একটু আমাদের আনন্দ করতে পারি, এই এই ভিড়ের মধ্যে সেটাই না ভালো। যাওয়াটাই খুবই শ্রেয় এই মুহূর্তে। ভিড় এড়িয়ে থাকতে হবে একটু, এবং নিজেকেও সতর্ক থাকতে হবে একটু, এই বিষয়গুলোই কিন্তু ডাক্তারবাবুরা বলছেন। অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করবার জন্য ডক্টর অনির্বাণ দুলুই এবং ডক্টর তনুশ্রী মণ্ডলকে অনেক ধন্যবাদ। আর বিষয়টা হচ্ছে এরকমটাই যে বৃহস্পতিবার, বুধবারের রিপোর্টটা আমি যদি দেখি, তাহলে বুধবারের রিপোর্টে ছিল নতুন করে দেশে কোভিডে সংক্রমিত হয়েছিলেন 614 জন। যদি বৃহস্পতিবারের রিপোর্টটা দেখি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কমে এসেছে, 358 জন 24 ঘন্টার মধ্যে আক্রান্ত হচ্ছেন। আমি যদি দেখি শুক্রবারের, অর্থাৎ আজকে সকালের রিপোর্টটা, সেখানে দেখছি 594 জন নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা হচ্ছে 2669। স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি বলছেন যে করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউতে যেরকম ভয়াবহতা ছিল, সেরকম আর এখন ভয় নেই, কারণ এখন আমরা অনেকটা তৈরি। তবে তখন বিমানবন্দরে কোভিড পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল, বিমানে যাতায়াত করা নিয়েও যথেষ্ট সতর্কতা জারি করা হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর সেটা হবে না বলেই মনে করা হচ্ছে। এবার করোনায় কেউ আক্রান্ত হলে তার উপসর্গও খুবই সামান্য। তবে ডাক্তারবাবুরা বলছেন যে উপসর্গগুলো দেখতে পাওয়া যাচ্ছে: মাথায় যন্ত্রণা, মাথা ঘোরানো, জ্বর, নাক দিয়ে সর্দির মতোই জল গড়ানো, এবং সেই সঙ্গে সঙ্গে গলায় ব্যথা, শরীরের পেশিতে অস্বাভাবিক রকম ক্লান্তি, এবং তারপর বেড রিডেন হয়ে যাওয়া, একেবারে শয্যাশায়ী হয়ে পড়া। তখন হাসপাতালে পাঠানো ছাড়া আর কোনো উপায় থাকছে না। তবে করোনা আক্রান্ত হতেই হবে এরকম কোনো বিষয় তো নেই, সুতরাং তাকে ঠেকিয়ে রাখাও যে যায়, সেটাও তো আমাদের শিখিয়েছে পরিস্থিতি। 2020, 2021, 2022 পেরিয়ে আমরা এখন 2023-এ। আমরা এখন যথেষ্ট সতর্ক, আমরা এখন যথেষ্ট তৈরি। ডাক্তারবাবুরা বলছেন, চিকিৎসকরা বলছেন, সর্বত্রই, গোটা দেশ জুড়েও এবং আমাদের রাজ্যে, কলকাতা শহরেও চিকিৎসকরা এটাই বলছেন, সতর্ক থাকুন। ভিড়, অতিরিক্ত ভিড় এড়িয়ে থাকাটাই এখন শ্রেয়, এখন এটাই ভালো। একটু আনন্দটা ঘরে বসেই করুন। সামনেই উৎসবের মরশুম, সেই উৎসবের মরশুমেও খুব ভিড়ের মধ্যে যদি যেতে হয়, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আর স্যানিটাইজার, এই বিষয়টিকেও আবার একটু ফিরিয়ে আনতে হবে। এমনি হাত নাকে মুখে যাতে না দেন, সেই দিকেও একটু নজর রাখতে হবে। সাধু সাবধান। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।